ভাইয়া কি হয়েছে? ওয়াসেনাথ কল দিয়েছে। তো কই দেখি। দেখার উপায় নাই, তোকে 15 মিনিট সময় দিয়েছে, এর মধ্যেও তোকে ওর বাসায় যেতে বলেছে। আরে আর তুমি হাবার মতো দাঁড়িয়ে আছো? এটা শোনার পরেও কিভাবে? আল্লাহ, টাইমে পৌঁছাতে না পারলে তো ও আমাকে গিলেই খাবে। আল্লাহ বাঁচাও। আরিত্রানের রুমের ওপরে একটা মিনি ছাদ আছে। রুমের ভেতরেই এর সিঁড়ি। আরিত্রান সেই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আর খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে, ভালোই তো ছিলাম, কেন এরে আমার এলোমেলো জীবনে? কেনই বা আবার চলে যেতে চাও? তুমি কি জানো তোমাকে না দেখলে আমার কেমন দম বন্ধ বন্ধ লাগে? না, জানো না। কিভাবে জানবে? কখনো তো জানতে চাওনি। তুমি কি জানো আমি এই 7 দিন ঘুমাইনি? না, তাও জানো না। শুনলে হয়তো ভাববে আমি কিভাবে না ঘুমিয়েছিলাম। তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে না দেখে আমার রাতে শান্তিতে ঘুম হয় না। সব ঘুম এক হয় না। জানো কি, কিছু ঘুম প্রয়োজনের, কিছু ঘুম আরামের, কিছু ঘুম শান্তির, আর কিছু ঘুম ঘুম না, চোখ বুঝে থাকা। তোমার কারণে তো আমার আগেই ঘুম হারাম হয়েছে, আর এবার শান্তির ঘুমও তুমি নিয়ে গেলে। কেন বুঝো না? তোমার বিরহ বেদনা আমাকে পাগল করে দিচ্ছে। আমি তো বড্ড উন্মাদে পরিণত হচ্ছি। তুমি কবে বুঝবে তুমি আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রবাহমান? আরিত্রান এমন হাজারো কথা বলে চলেছে, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলা সে নেই। রিমন এখনই এসেছে। সে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরিত্রানের বিরহ বেদনার সাক্ষী হচ্ছে। রিমন ভাবছে এই 7 দিনে আরিত্রানের চেহারার কতটা পরিবর্তন হয়েছে। এটা সে ভাবতেই হতবাক হচ্ছে। সবুজ চোখজোড়া সারাক্ষণ লাল হয়ে থাকে। তুর্কি স্টাইলের চুলগুলো এখন সব সময় কেমন যেন এলোমেলো থাকে। লাল টুকটুকে ঠোঁটজোড়া ফ্যাকাশে হয়ে গেছে। আর শরীরের কথা তো বলাই দায়, কেমন যেন নেতিয়ে গেছে। ভাবা যায় একটা নারী কি না করতে পারে। নারীর ভূমিকা আসলেই কি তার রিমন হাড়ে হাড়ে বুঝতে পারছে। একটি নারী যেমন সভ্যতা ধ্বংস করতে পারে, ঠিক একটুভাবে গড়তেও পারে। তেমনি ভাবে কোনো কোনো নারী মানুষকে পাথরের রূপ দিতে পারে। আবার কোনো কোনো নারী এই পাথরে ফুল ফোটাতেও পারে। আরিত্রান যে ওয়াসেনাথকে পাগলের মতো না, পাগলের চাইতেও ডেঞ্জারাস ভাবে ভালোবাসে তার রিমন খুব করে বুঝতে পেরেছে। একটা বিষয় দেখে রিমন অবাক হয়। আরিত্রান চাইলেই ওয়াসেনাথকে নিজের কাছে রাখতে পারে, কিন্তু সে এমন কিছুই করছে না। তার কারণ সে চায় ওয়াসেনাথ মন থেকে তার কাছে থাকুক। এই ব্যাপারটা রেমনের কাছে অতীব ফালতু মনে হয়। তার ধারণা মতে আরিত্রানের উচিত ওয়াসেনাথকে তুলে এনে নিজের কাছে রাখা। তার এই ধারণার কথা আরিত্রানকে বলেছিল, আর জবাবে আরিত্রান হু হা করে হেসেছিল আর বলেছিল, রিমি ওয়াসেনাথের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ সে 5 মিনিট লেট করে এসেছে। কি ভয়াবহ ব্যাপার ভাবা যায়। ওয়াসেনাথ প্রচন্ড বিরক্তি নিয়ে রিমির দিকে তাকিয়ে বলে ওঠে, দেরি কেন করেছিস? ভাই জানিস তো ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম। তার উপর মোবাইলটা ভাইয়া ধরেছে, আর ওই আবুল আমাকে বলতে বলতেই 2 মিনিট লেট করেছে। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে 2 মিনিট লেট, আর 1 মিনিট জ্যামের কারণে। বুঝতেই তো পারছিস কি ভয়াবহ ব্যাপার। তুই অরিত্রানকে আগে থেকেই চিনতি, তবে আমাকে কেন বললি না? ওই দিন তো তুইও ওনাকে দেখেছিলি, তবে কেন বললি না যে ওটাই তোর জান অরিত্রান? আস্তাগফিরুল্লাহ, ছি ওয়াসু, উনি আমার জান ছিল, এখন আর না। ওকে, উনি তো এখন আমার তো না 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 মানে শুধু ভাই, যাকে বলে পিওর ভাই, নো ডাউট। ওয়াসেনাথ ভ্রু কুঁচকে রাগী ভাব নিয়ে রিমির দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা কালকে পর্যন্ত যাকে জান কলিজা বলে বেড়াতো, আর এখন কিনা বলছে শুধু ভাই। ব্যাপারটা সে অনেক বড় গোলমাল আছে, এটা ওয়াসেনাথ বুঝতে পেরেছে। তাই বলে ওঠে, ভাই তোর, তাও আবার ওই অরিত্রান খান? কিন্তু ওই দিনে তো জান জান বলে বেড়াচ্ছিলি, আর আজকে কি হলো? বল, তুই আবার ওই অরিত্রানের সাথে মিলি? ছি 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 ওয়াসু, তুই কেমন সন্দেহবাজ মেয়েতে প্রুফ নিচ্ছিস ভাবা যায়? কি ভয়ঙ্কর ব্যাপার রে।
ওয়াসিনাত ঝাঁঝালো গলায় কিছু বলতে নিবে তার আগেই তার মোবাইলটা বেজে ওঠে। ওয়াসিনাতের এখন প্রচন্ড বিরক্ত লাগছে। তার এখন ইচ্ছে করছে যে ব্যক্তি তাকে এমন অসময়ে কল করেছে তাকে সামনে এনে এক পাতারে কিছু কল দিতে, তারপর বলতে অসময়ে আর কল দিবি। লোকটা তখন বারবার মাথা ঝাঁকিয়ে বলে উঠবে না না। ওয়াসিনাত নিজের ভাবনার জগৎ থেকে বাইরে এসে মোবাইলের দিকে তাকায়। আননোন নাম্বার দেখে তার মেজাজ আরো গরম হয়ে যায়। সে ভেবে নেয় আজ এই লোককে এমন এমন কথা শোনাবে যাতে এই লোক জীবনেও কল নামের গুরুত্বপূর্ণ ব্যাপারটা অসময়ে করবে তো দুঃসময় করতেও ভুলে যাবে। ওয়াসিনাত মোবাইলটা রিসিভ করে কানে ধরতেই যে কথা শোনে তাতে তার মাথা ঘুরবে ঘুরবে ভাব। আমার কলিজাটা কেমন আছে? এই, ভুলেও ফোন ডিসকানেক্ট করবা না, তা না হলে আমি এবার কিন্তু দরজা দিয়ে সোজা জামাই বরণ বাদেই শ্বশুর বাড়ি ঢুকে যাব। তখন কিন্তু ব্যাপারটা মোটেও ভালো দেখাবে না, তাই না জানেমান? সো কুল ডাউন। তুমি জানো তোমাকে না দেখে আমার কেমন অবস্থা হয়েছে? জানো না, আমি বলি আমাকে এখন পাগলের মতো লাগছে। যে ছেলে সব মেয়েকে পাগল করতো আর এখন পাগলের মতো অবস্থা। ভাবা যায় কি ভয়াবহ ব্যাপার যা তুমি করেছো। হোয়াট? এই এই এভাবে বলবে না। তুমি আমার সামনে নেই তাই বলে এমন করবে, এটা হবে না। আমি কিন্তু শ্বশুর বাড়ি এসে কামড়টা বসিয়ে দিব, মনে থাকে যাতে। তুমি কি মনে করেছো তুমি বাসা থেকে না বেরিয়ে এলেই আমি আমার জানটুসকে ভুলে যাব? বোকা আমি, এমনটা কখনো হবে না জানেমান। তুমি এই হৃদয়ের ফুল, আর এখানেই তোমার বসবাস। সো এত আজাইরা চিন্তা ছাড়ো। এই অনেক টাইম থেকে আপনার ফালতু বকবক শুনছি। আপনার সাহস হয় কি করে আমাকে কল করার? আর আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন বলেন? কুল বেবি কুল, এত হাইপার হলে চলে বলো? তুমি আমার জান পাখি। তোমার নাম্বার যদি আমার মোবাইলে না থাকে তবে এই আইফোনের মূল্যই তো থাকবে না। আর আমি কে তা তো তুমি জানো জানেমান। অরিত্রান খানের কাছে কোনো কিছুই তেমন ব্যাপার না। ওই মহান আল্লাহর দানে সবই সম্ভব। আর এটা তো আমার কলিজার নাম্বার। যাই হোক, তুমি কি আমার দেয়া জামাটা সম্পূর্ণ কুচি কুচি করেছো নাকি পুড়িয়েও দিয়েছো? ওয়াসিনাত প্রচন্ডভাবে অবাক হলো। এটা সে কার সাথে কথা বলছে? এত শান্ত আর গম্ভীর লোকটা কি ভয়ঙ্কর ভাষায় কথা বলছে? ছি, ভাবতেই ওয়াসিনাত সেন্সলেস হবে হবে ভাব। তার উপর আরিত্রান কিভাবে জানলো ওয়াসিনাত তার দেওয়া জামাটা কুচি কুচি করেছে? কিভাবে? এই লোকের এত এত পরিবর্তন ওয়াসিনাতের মাথা ব্যথা উঠিয়ে দিচ্ছে। লোকটা কি পাগল হয়ে গেছে? হতে পারে, তা না হলে এমন আজে বাজে কথা বলতো না। তাহলে কি লোকটাকে পাগলা গারদে নিতে হবে? ব্যাপারটা ভাবতেই ওয়াসিনাত কেঁপে উঠছে। আল্লাহ বাঁচাও। ওয়াসিনাত মোবাইলটা নিজের মুখের সামনে এনে একবার দেখছে তো রিমির দিকে একবার তাকাচ্ছে। রিমি আরাম করে ওয়াসিনাতের বিছানায় বসে পড়ে। সে আরামে আরামে দুপা দুলাচ্ছে আর মিটিমিটি হাসছে, তবে তা ওয়াসিনাতের চোখের আড়ালে। আরিত্রানের কথার সাউন্ড আবার ভেসে আসে ওয়াসিনাতের কানে। কি হলো জানো? এত কি ভাবছো? ভাবা ভাবি বাদ। তুমি কি জানো তুমি একটা হার্ড দিলের অধিকারী, যাকে বলে কঠিন মন। এক প্রকার ভয়ঙ্কর পাষাণ মেয়ে তুমি। আমি? হুম, তুমি 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 যে কিনা বিনা কারণে আমার ক্ষতবিক্ষত হৃদয়ে ক্রমাগত ছুরি চালিয়ে চলেছ। কেন বলো তো? আমি কি খুব ক্ষতি করেছি তোমার? হুম, বলো। হ্যাঁ, আমি খারাপ, কিন্তু তোমার সাথে কি কোনো খারাপ কিছু করেছি? না তো। আমি তো তোমাকে গহীন হৃদয় দিয়ে ভালোবেসেছি, কিন্তু তুমি কি করলে? আমার ক্ষতবিক্ষত হৃদয়কে আরো ক্ষতবিক্ষত করে দিলে। যেখানে তোমার মলম দেওয়ার কথা সেখানে তুমি ছুরির আঘাত দিলে, যে আঘাতের নাম বিরহ আঘাত। তবে চিন্তা করো না জানেমান, আমি সব মিটিয়ে নেব। তো কলিজাটা কি ভালো আছে নাকি আমার কথা তার মনে পড়ে? আরিত্রানের এই হাসিতে ওয়াসিনাত প্রচন্ড বিরক্ত নিয়ে বলে ওঠে, আশ্চর্য তো, আপনি এভাবে ভয়ঙ্কর হাসি হাসার মানে কি? হ্যাঁ, আর আমি পাষাণ? আপনার সাহস তো বেড়েই চলেছে। আপনি জানেন সবাই আমাকে নরম মনের মানুষ বলে, আর আপনি কিনা আমাকে হার্ট দিলের মেয়ে বলছেন? বারে, কলিজা তো চেতে যাচ্ছে। সবার জন্য না তো, শুধু আমার জন্য তুমি হার্ট দিলের অধিকারী। কারণ কি জানো? তুমি আমার প্রতি নির্দয়ের মতো আচরণ করেছো এবং করছো। অনেক তো হলো জ্বালানো, এবার আমি জ্বালাবো, যাকে বলে ভালোবাসার জ্বালা। বুঝলে জান? আর না বুঝলেও সমস্যা নেই, আমি বুঝিয়ে দেব। আমি তো আছি।
সো নো টেনশন। জানো, একটা কিসি দাও তো। হোয়াট? আপনি পাগল হয়ে গেছেন, পাবনায় দিতে হবে পাগলা গারদে, ফালতু ফাউল লোক। বলেই কলটা কেটে দেয়, সাথে মোবাইলটাও বন্ধ করে দেয়। রাগে ফস ফস করতে করতে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি দেওয়া শুরু করে, তা না হলে রাগের চোটে নতুন ড্রেসিং টেবিলটাও ভেঙে ফেলবে। মোবাইলটা বিছানায় ছুঁড়ে মেরে হু হা করে হেসে ওঠে আরিত্রাণ, আর মনে মনে বলে এবার কি করবে জানেমান। আরিত্রাণ ভাবছে ওয়াসনাথ যখন রেগেছিল কেমন লেগেছিল, ইস যদি দেখতে পারতো তাহলে আরো রোমান্টিকভাবে গাল টেনে রাগিয়ে দেওয়া যেত। আরিত্রাণের এমন ভাবনায় ব্যাপারগুলো আরিত্রাণকে প্রচন্ড হাসায়। ওয়াসনাথ ভ্রু কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। রিমি ওয়াসনাথের জামার পেছনের অংশ খামচে ধরে হেসেই চলছে। ওয়াসনাথের কাজের মেয়ে রূপালী ওয়াসনাথের পাশে দাঁড়িয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। রূপালী রসিক টাইপের মেয়ে, ওয়াসনাথকে তার অতীব মাত্রায় ভালো লাগে, তাই ছলে বলে কৌশলে ওয়াসনাথের সাথে কথা বলার ধান্দা খোঁজে। ওয়াসনাথ ছাদে পানি দিতে গেলেই তার পেছনে পেছনে যায়, আর নানা রকম কথা বলে তাকে হাসাতে চেষ্টা করে। ওই তো সেই দিনের কথা, ওয়াসনাথ টবে পানি দিচ্ছে আর সে পেছনে দাঁড়িয়ে বলে ওঠে, আপুজান কেমন আছেন? ভালো। আর এই আজাইরা প্রশ্নের মানে কি? আপুজান, আপনি জানেন আমার নাম রূপালী কেন রেখেছে? আমি কিন্তু রূপার মতো না, তবুও রাখছে। কেন বলি? বল। আসলে আমার মার রূপালী রং পছন্দ। সে তো রূপালী ইলিশের পাগল ছিল, কিন্তু মরার আগে খাই যাইতে পারে নাই। আমি জন্মের পর আমার নাম তাই রূপালী রাখছে। ওয়াসনাথ কিছুক্ষণ তাকিয়ে থেকে হু হা করে হেসে ওঠে। আসলে কিন্তু তার হাসি পাচ্ছে না, তবুও হাসলো, কারণ মেয়েটা তাকে হাসাতে চাচ্ছে। ওয়াসনাথের সাথে রূপালীও হাসলো। মেয়েটার কেউ নেই। ওয়াসনাথ ভার্সিটির সামনে দেখেছিল ভিক্ষা করতে, তাই নিয়ে এসেছিল। এই 2 বছরে মেয়েটা তার বোনের মতোই হয়ে গেছে। ওয়াসনাথের এভাবে তাকানো বিশেষ কারণ আছে, তা হলো লামিয়াকে দেখতে আসা ছেলেটা। ছেলেটা একা আসেনি, তার সাথে তার মা বাবা আর ভাই বোন এসেছে। ব্যাপারটা সেটা না, ছেলেটা দেখতে কাঠির মতো, মানে যাকে বলে হ্যাংলা। শ্যামবর্ণ এগুলোও ব্যাপার না। ব্যাপারটা হলো ছেলেটা নিজের চশমাটা নাকের ডগায় এনে এর ওপর দিয়ে ওয়াসনাথের দিকে তাকিয়ে আছে। ওয়াসনাথ প্রথমে এমনি মনে করলেও পরে বুঝতে পারে ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে, তাই সে ওভাবে তাকাচ্ছে। আর রিমি ও রূপালীর হাসার কারণ ছেলেটার জামা, চুল আর ভাবমূর্তি। ছেলেটা একটা ঢিলা শার্ট পরেছে। এটা কোনো নর্মাল ঢিলা শার্ট না। এই শার্টের ভেতরে রিমি, রূপা এবং ওয়াসনাথ অনায়াসে ঢুকে যেতে পারবে। আর চুলের অবস্থা হচ্ছে ছেলেটা মনে হয় 5 কেজি সরিষার তেল নিজের চুলে মেখেছে, যার কারণে কানের পাশে তা বেয়ে বেয়ে পড়ছে। মাথায় আবার সোজা সিঁথিও করেছে। আর ভাবমূর্তি হলো সে একবার পায়েসের বাটির পায়েস খাচ্ছে, একবার ওয়াসনাথের দিকে তাকাচ্ছে, আবার লামিয়ার দিকে তাকাচ্ছে, তো আবার চায়ের কাপে চুমুক দিচ্ছে, আবার শার্টের হাতা দিয়ে কপালের বেয়ে আসা তেলগুলো মুছছে। বিগত কিছু সময় থেকে এগুলোই চলছে। ওয়াসনাথ রিমি আর রূপালীকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলে। ওয়াসনাথ তার মায়ের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, আম্মু পাত্র কি করে গো? শুনেছি অনেক বড় বিজনেস আছে, কি জানো না, সেলিম ইন্ডাস্ট্রি। কেমন রে ছেলেটা? তোর ফুপুর তো অনেক পছন্দ হয়েছে। একদম ছ্যাচরা টাইপের, কেমন করে যেন তাকায়। এর সাথে বিয়ে দিতে হবে না, আমি ফুপুকে বলি। লাভ নাই, মানে? তোর ফুপু এর সাথে বিয়ে দিবে ঠিক করে ফেলেছে। বাদ দে, ওর মেয়ে তো টাকা আছে শুনেই খুশিতে গদ গদ। মিয়া বিবির রাজি তো ক্যা করেগা কাজী। ওয়াসনাথ তার মার কথা শুনে কিছুক্ষণ হাসে, তারপর নিজের রুমে চলে যায়। তার সাথে সাথে রিমি আর রূপালীও যায়। তারপর 3 জন মিলে হু হা হি করে হাসিতে মেতে ওঠে। ওয়াসনাথ আজ 8 দিন পরে ভার্সিটিতে যাচ্ছে।
তার আজও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু নবীনবরণের সব কাজ তাকে করতে হবে বলে দেওয়া হয়েছে। আর 3 দিন পরেই নবীনবরণ, তাই তাকে আজ ভার্সিটিতে যেতে হচ্ছে। তার কেন যেন ভয় ভয় লাগছে। এই কেনর উত্তর আরিত্রাণ। তার চিন্তা মতে আরিত্রাণ যদি বাইরে থাকে তবে, এটা ভাবতেই ওয়াসেনাথের মন হালকা হালকা কেঁপে উঠছে। একদিকে ভয় লাগছে, অন্যদিকে এক প্রকার আকুলতা জাগছে। আজ 8 দিন সে আরিত্রাণকে দেখে না। তারও ইচ্ছে আছে আরিত্রাণকে দেখার, তবে এটা যে নিজের মনকে প্রকাশ করতে দেয় না। ওয়াসেনাথ ভয়ে ভয়ে গেটের দরজাটা খুলছে, যদিও কেন যেন তার মনে হচ্ছে আজ আসবে না, তবুও ভয় করছে। ওয়াসেনাথ খুবই সাবধানতার সাথে দরজাটা খুলে প্রথমে বাহিরে উকি ঝুঁকি নিয়ে নেয়। না, আসে নাই। ব্যাপারটা ভাবতেই তার ভীতু মনে অসংখ্য কালো মেঘ ভর করে। কেন যেন না চাইতেও তার খুব খারাপ লাগছে। সে মোটেও নিজের খারাপ লাগাটাকে প্রাধান্য দিতে চায় না, কিন্তু না চাইতেও খারাপ লাগা কাজ করছে। ক্লাস আর কাজের ব্যাপারে কথা বলে ওয়াসেনাথ ভার্সিটির একটা রুমের সামনে এসে দাঁড়ায়। এখান থেকে ভার্সিটির মাঠটা দৃশ্যমান। ওয়াসেনাথ মাঠের দিকে তাকিয়ে প্রচন্ড রকমের ঝটকা খায়, কারণ ভার্সিটির শতখানেক মেয়ে কাকে যেন ঘিরে রেখেছে। দেখে মনে হচ্ছে গুপ্তধন পেয়েছে। ওয়াসেনাথের কেন যেন এই মেয়েগুলোর এত বাড়াবাড়ি একদম বিরক্ত লাগছে। তাই সে রিমিকে খুঁজতে শুরু করে। রিমি আর সে একটু ভার্সিটির হলেও তাদের ডিপার্টমেন্ট ভিন্ন। ওয়াসেনাথ এদিক ওদিক খুঁজে রিমিকে ফেলে না, তাই ভিড়ের মাঝে খুঁজতে গেল। ভিড়টা যতই গভীর যে ভেতরে যাওয়া মুশকিল, তবুও হালকা পাতলা ঠেলে ভেতরে ঢুকতেই ওয়াসেনাথ গাছ থেকে ধারাম করে পড়লে যেমন চেহারা হয়, তার তখন তেমন চেহারা। কারণ এই মেয়েগুলোর অমূল্য গুপ্তধন হচ্ছে আরিত্রাণ। আরিত্রাণকে ঘিরেই এরা এমন করছে মানে ভুল কিছু না, এই সেলফি টেলফি তুলছে। ওয়াসেনাথ এটা ভেবে আরো হতবাক রিমিও এদের মধ্যে আছে, কিন্তু সে ছবি তুলছে না, কি যেন নিয়ে আরিত্রাণের সাথে কথা বলছে। আরিত্রাণও বেশ মনোযোগ দিয়ে শুনছে, আর কিছুক্ষণ পর পর মেয়েগুলোর দিকে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে একটা দুটো সেলফির সুযোগ দিচ্ছে। আরিত্রাণের প্রচন্ড রাগ হচ্ছে। ওয়াসেনাথের প্রচন্ড রাগ হচ্ছে আরিত্রাণের ওপর। ছেলেটা এখনো ছ্যাঁচড়াই রয়ে গেছে। কেমন খারাপ ছেলে ভাবা যায়। ছি ছি ছি, 1 নম্বরের মেয়েবাস টাইপের ছেলে। তা না হলে এত মেয়ের মাঝে দাঁড়িয়ে ডিঙ্গিপনা করতে পারতো না তো। ব্যাপারটা ভাবতেই ওয়াসেনাথের রাগে মাথা ফেটে যাচ্ছে। রিমি ভিড়ের মাঝে ওয়াসেনাথের রণচণ্ডী টাইপের মুখ দেখেই চিৎকার করে বলে ওঠে, ওয়াসু, দেখ কে এসেছে। ভাইয়া দেখেন ওয়াসু। রিমির এই বিকট ভঙ্গির চিৎকারে সবাই ওয়াসেনাথের দিকে তাকায়, সাথে আরিত্রাণও। আরিত্রাণ অবাক হয়ে দেখছে তার ফেরি পরীকে। ইস, মেয়েটা কেমন শুকিয়ে গেছে। এই 8 দিনে কেমন যেন হুলিয়া করে রেখেছে নিজের। খাওয়া দাওয়া করেছে বলে মনে হয় না। কথাগুলো ভাবছে আর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওয়াসেনাথের দিকে। আরিত্রাণের মনে হচ্ছে তার জ্বলন্ত কলিজায় কেউ ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। ওহ, কি শান্তি! এই মেয়েটা যে তার জীবনের কত বড় শান্তি সে বলে বোঝাতে পারবে না। আরিত্রাণের চেহারাটা দেখে ওয়াসেনাথের বুক ধাক করে ওঠে। এই 8 দিনে আরিত্রাণের যে কি পরিবর্তন হয়েছে বলে বোঝানো যাবে না। মেয়েগুলোর চাহনি দেখে ওয়াসেনাথ ভীতু গলায় বলে ওঠে, এভাবে তাকানোর মানে কি? মানে তেমন কিছু না জানেমান। সবাই একবার আরিত্রাণকে দেখে তো একবার ওয়াসেনাথকে দেখে, আর ওয়াসেনাথের তো রাগে মাথা ফেটে যাচ্ছে। কি সাংঘাতিক ছেলে, সবার সামনেই এমন উল্টাপাল্টা কথা বলছে। ওয়াসেনাথের মেজাজ চড়ক গাছ। সে রিমির দিকে তাকিয়ে বলে, আমি চলে যাচ্ছি, তুই যাবি? আরে দাঁড়া, এত তারা কিসে? না মানে ভাইয়াও যাবে আমাদের সাথে। কোথায়? আরে ভাইয়া তুই বেশি পটর করিস, চল তো। আরিত্রাণ বহু কষ্টে নিজেকে মেয়েগুলো থেকে ছাড়িয়ে নিয়ে আসে।
মনে মনে সিদ্ধান্ত নেয় আর বডিগার্ডস ছাড়া এভাবে ভার্সিটি আসবে না, তা না হলে মেয়েগুলো তার রোস্ট বানিয়ে খেয়ে ফেলবে। বলা তো যায় না, এরা মায়ের জাতি, এদের দ্বারা সব সম্ভব। আরিত্রান ওয়াসেনাথের সামনে দাঁড়াতেই বলে ওঠে, ও মাই গড ওয়াসু, ইউ নো দ্যাট তোমার নাকটা এই 8 দিনে এত লম্বা হলো কিভাবে? ওয়াসেনাথ চট করে নিজের নাকে হাত দিয়ে দেখতে শুরু করে, আবার শব্দ করেই বলে ওঠে। রিমির আর আরিত্রানের এমন অবস্থা দেখে হুহা করে হেসে ওঠে। আরিত্রান প্রচন্ড রাগে চোখে ওদের দিকে তাকিয়ে হাঁটা ধরে। আরিত্রান একটু দ্রুত গতিতে হেঁটে ওয়াসেনাথের হাত ধরে বলে ওঠে, সরি জান, মজা করছিলাম। চলো আজ আমরা সারাদিন ঘুরবো, একা না রিমিকেও নেব। আফটার অল ও আমার শালিকা হবে। এই আপনার সমস্যা কি? এভাবে পেছনে পড়ে থাকার মানে কি? সবকিছুর লিমিট ক্রস করছেন, কিন্তু ভালো হবে না। আপনি আমার থেকে দূরে থাকবেন। ফালতু মেয়েবাজ টাইপের ছেলে, স্যাচরা। দূরে থাকতে বলেছি মানে বুঝতে পারছেন না? ফালতু ফাউল লোক, কথা কানে যায় না? দূরে থাকবেন মানে দূরে। আরিত্রান এক দৃষ্টিতে ওয়াসেনাথের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে এই মিষ্টি গলার অধিকারী মেয়েটা কিভাবে এত ঝাঁঝালো গলায় কথা বলতে পারে, কিভাবে সম্ভব। আরিত্রান নিজে নিজে একবার নিজের দোষগুলো স্মৃতিচারণ করে নেয়। হ্যাঁ, এটা ঠিক, সে আগে অনেক ভুল করেছে, কিন্তু এই মেয়েটার সাথে তো কখনো খারাপ করেনি, বরং এ তার জীবনে আসাতেই সে নিজেকে পরিবর্তন করেছে। আর এই মেয়েটাই তাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছে। না, এটা সে হতে দিবে না। আরিত্রান হালকা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, জান পাখি, তোমার থেকে দূরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তুমি তো আমার অক্সিজেন, আর অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে যদি তোমার মনে হয়, তবে আমি দূরে যেতে রাজি। বলো এবার। ওয়াসেনাথের অবস্থা এখন এমন যে তার গলায় মাছের কাঁটা গেঁথে আছে। বেচারি না ফেলতে পারছে না গিলতে পারছে। ওয়াসেনাথ দাঁত মুখ খিচে বলে ওঠে, আপনি এত ফালতু ছেলে তো কিভাবে রূপ নিতে পারেন? হ্যাঁ, আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন। মুখটা এমন করে রেখো না প্রিয়, কেমন যেন আদর আদর লাগে। এই কথায় কথায় ভ্রু নাচাবেন না, ইডিয়েট। রিয়েলি? আচ্ছা যাও, সব মেনে নিব। চলো। কোথায়? এই তুই বেশি কথা বলিস, চল তো। আরিত্রান ফুচকার দোকানটা দেখেই একটু নাক ছিটকায়। অবাক কি যেন ভেবে ওয়াসেনাথের পাশ ঘেঁষে বসে পড়ে। ওয়াসেনাথ সাথে সাথে উঠতে চায়, কিন্তু একদিকে রিমি তার হাত ধরে আছে আর অন্যদিকে আরিত্রানও তার হাত ধরে আছে। ওয়াসেনাথ কিছুক্ষণ মুচড়ামুচড়ি করে হতাশ হয়ে বসে পড়ে। ওয়াসেনাথের মাথা কাজ করছে না এটা ভেবে আরিত্রান আসলে কি যাচ্ছে, কেন তার পেছনে এভাবে পড়ে আছে। তাকে দেখে তো মনে হচ্ছে না ওই রাতের কথা কিছু তার মনে আছে। ওয়াসেনাথ একটু ইতস্তত ভাবে আরিত্রানকে দেখছে। লেমন কালারের টি শার্ট আর অ্যাশ কালারের প্যান্টে লোকটাকে অসাধারণ লাগছে। মনে হয় এই রংটা পৃথিবীতে তার জন্যই সৃষ্টি হয়েছে। চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচটা সাদা থেকে বাদামিতে রূপ নিয়েছে। ঘুম হয় বলে মনে হয় না। ওয়াসেনাথকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরিত্রান বলে ওঠে, ও মাই গড ওয়াসেনাথ, তুমি কেমন যেন করে তাকিয়ে আছো, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। ছি ছি, এভাবে একটা ছেলের ইজ্জত নিয়ে টানাটানি করতে পারো না, ইম্পসিবল। ছি। মানে কি? আমি আবার কখন আপনার ইজ্জত নিয়ে টানাটানি করছি? অবশ্যই করেছো, চোখ দিয়েও মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করা যায়। কিন্তু তুমি চিন্তা করো না, বিয়ের সাথে সাথে আমার সব তোমার, ইজ্জতটাও। এই আপনি কিন্তু এবার আমার মাথায় গরম করে দিলেন। যা, আর আপনি বলুন না, শালা তোর সমস্যা কোন জায়গায় বল? পুচু কাউকে থেকে প্যান প্যান করেই চলেছে তো চলেছেই। তোর যদি ফুচকা খাইতে মন চায় খা, আমার বাপের কি, কিন্তু আমারে নিয়ে আর টানাটানি করবি না, মাথা ফাটাইয়া দিমু। ভদ্র মাইয়া হয়ে আছি দেখে কি তোর ভাল লাগে না? ওই তুই কি ঝগড়া করতে চাস? বল করি। আমার সাথে পারবি বলে মনে হয়? গরু মার্কা পোলা যত সব। আরিত্রান হা করে থাকলেও তেমন অবাক হয় না। ওয়াসেনাথ মাঝে মাঝে তুই তাকারি করে কথা বলে, তবে এত রেগে আগে তেমন কথা বলে নাই।
এটা ভেবে সে হতভাগ। ওয়াসিনাত এবার টেবিলে ফুচকার দিকে তাকিয়ে যেই একটা ফুচকা মুখে দিবে তার আগেই আরিত্রাণ নিজের মুখ এগিয়ে ফুচকা সহ ওয়াসিনাতের আঙুলে কামড় দেয়। ওয়াসিনাত তাও করে চিৎকার করে ওঠে, যা দেখে আরিত্রাণ আর রিমি হেসে কুটি কুটি। ওয়াসিনাত আরিত্রাণের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সে রাস্তায় একটা বাচ্চাকে হাঁটতে দেখে। বয়স 2 কি 3 হবে। সামনে একটা ট্রাক আসছে। ওয়াসিনাত উঠে দাঁড়িয়ে দৌড়াতে ধারাম করে পাশে পড়ে যায়। পাশেই কাঁচ ভাঙা বোতল পড়েছিল, যা ওয়াসিনাতের পায়ে লেগে পায়ের নিচ থেকে উপরে কিছু অংশ ঢুকে যায়, যার ফলে রক্তের রাস্তা ভেসে যেতে শুরু করে। ওয়াসিনাতের সেদিকে খেয়াল নেই বললেই চলে। সে সামনে তাকিয়ে আছে। আরিত্রাণ কত সুন্দর করে বাচ্চাটাকে নিজের বুকে চেপে আছে। ইস, কত সুন্দর লাগছে তাকে, কেমন যেন বাবা বাবা ভাব। বাচ্চাটাও তার কোলে কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে আছে। ওয়াসিনাতকে ভয়াত্মক দৃষ্টিতে তাকাতে দেখে আরিত্রাণও সেদিকে তাকিয়ে দৌড় দেয়। ওয়াসিনাত পড়ে যাওয়ায় সে আর যেতে পারেনি, কিন্তু আরিত্রাণ গিয়ে বাচ্চাটাকে জড়িয়ে সেখান থেকে সরিয়ে নেয়। ওয়াসিনাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিত্রাণ বাচ্চাটাকে বুঝিয়ে বুঝিয়ে বলছে যাতে না কাঁদে। হঠাৎ একটা কাণ্ড দেখে ওয়াসিনাত হাঁ করে তাকিয়ে আছে। বাচ্চাটার মা তাকে খুঁজতে খুঁজতে আরিত্রাণের কাছে এসে বাচ্চাটাকে নিতেই আরিত্রাণ ঠাস করে তার গালে চড় বসিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, মা হয়ে যদি বাচ্চা সামলাতে না পারেন তবে মা হতে কে বলেছে? এভাবে বাচ্চাকে রাস্তায় ছেড়ে দেওয়ার মানে কি? আসলে আমি জিনিস যাই করেন তাই বলে বাচ্চাকে রাস্তায় এভাবে ছেড়ে দেবেন? সরি। আরিত্রাণ তাচ্ছিল্যের হাসি দিয়ে বাচ্চাটাকে তার মায়ের কোলে দিতে গেলেই বাচ্চাটা আরিত্রাণকে আরো আঁকড়ে ধরে। দেখে মনে হচ্ছে সে যেতে চাচ্ছে না। আরিত্রাণ বাচ্চাটার গালে একটা চুমু খেলো, তারপর জোর করে তাকে তার মার কোলে দিল। বাচ্চাটা ভ্যা ভ্যা করে কেঁদেই চলেছে। আরিত্রাণ কিছুক্ষণ তাকিয়ে হেসে আবার ওয়াসিনাতের দিকে তাকাতেই শিউরে ওঠে মুহূর্তেই। তার চোখ মুখ ভয়ে আঁকড়ে ধরে। সে দৌড়ে ওয়াসিনাতের কাছে আসতেই আটকে ওঠে। সে চিৎকার করে বলে ওঠে, কিভাবে হলো? কত রক্ত! তুমি আমাকে ডাকলে না কেন? ওয়াই? ড্যাম ইট! ব্যথা করছে তাই না? তুমি কিভাবে এত ইরেসপন্সিবল হতে পারো? কিভাবে? আরিত্রাণ রীতিমতো পাগলের মতো করছে। সে ওয়াসিনাতের এত রক্ত দেখতে পারছে না। তার নিজের মাথায় কেমন যেন ঘুরছে। আরিত্রাণকে এমন পাগল পাগল অবস্থায় দেখে রিমি হতভম্ব চোখে তাকিয়ে আছে। ছেলেটা কেমন ছন্ন ছাড়া পাগলামি করছে ভাবতেই রিমির চোখেও পানি চলে আসে। ওয়াসিনাতের কেমন যেন মাথাটা ঘুরতে শুরু করে। শেষবার সে আরিত্রাণের সবুজ চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়তে দেখেছে। যে লোক হাসতেই পারতো না সে যে কাঁদছে, ব্যাপারটা ওয়াসিনাতের ঘোলাটে চোখ বিশ্বাস করতে পারছে না।